শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার। কুষ্টিয়ায় মেসে আত্মগোপনে ছিলেন তারা। মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা আজহারুল। অন্য মামলা না থাকলে মুক্তির নির্দেশ। গত অর্থ বছরে 17,000-এর বেশি সন্দেহজনক লেনদেন চিহ্নিত। গভর্নরের তথ্য, অনলাইন জুয়ায় প্রায় 1100 মোবাইল এজেন্ট শনাক্ত, জানিয়েছে টিআইবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আটক করেছে সেনাবাহিনী। সকালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় 3 ঘন্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে সহযোগী মোল্লা মাসুদকে আটক করা হয়। স্থানীয়রা জানান, ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশের একটি 3তলা বাড়ি ঘিরে রাখে সেনাবাহিনীর সদস্যরা। পরে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান চালায়। বাড়ির 2য় ও 3য় তলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেস করে থাকেন। সেই মেসের কয়েকজন শিক্ষার্থী জানান, কয়েকদিন ধরে নিচতলায় এক অপরিচিত ব্যক্তিকে থাকতে দেখা যাচ্ছিল। তিনি দিনে একবার শুধু খাওয়ার সময় বাইরে বের হতেন। অভিযানের সময় সেনা সদস্যরা শিক্ষার্থীদের নির্দিষ্ট 2টি কক্ষে বসিয়ে রাখেন এবং বারবার তাদের অভয় দিতে থাকেন। ঘটনাস্থলের পাশের বাসিন্দা রবিউল আলম জানান, সকালে দুজনকে ধরে নিয়ে যেতে দেখেছেন তিনি। 71-এ মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ আজ রায় দেন। অন্য কোনো মামলা না থাকলে আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে। এর আগে আপিলের ওপর শুনানি শেষে 8 মে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য 27 মে তারিখ ধার্য করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। দণ্ডাদেশের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। এই আপিলের শুনানি শেষে 2019 সালের 30 অক্টোবর আপিল বিভাগ রায় দেন। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা চেয়ে 2020 সালের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল। আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছেন। পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। আদালত বলেছেন, আমরা চেষ্টা করব আজকেই যেন আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন। এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। মেরিট অব দি কেস, আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বিভিন্ন রিপোর্টিং এজেন্সির মাধ্যমে গত অর্থ বছরে 17,345টি সন্দেহজনক লেনদেন চিহ্নিত করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর জানান, 1 বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে 23%। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী পাচার হওয়া অর্থ ফেরত আনতে 4 থেকে 5 বছর লাগবে। তবে পাচারকারীদের দেশে ফেরত এনে জেলে পোরা কঠিন। গভর্নর বলেন, পাচারকৃত অর্থ ফেরতের ব্যাপারে একেবারে কোনো অগ্রগতি নেই তাও ঠিক নয়। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য হলো পাচারকৃত অর্থ আপাতত জব্দ করা বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর জানান, দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে। এই প্রক্রিয়া শুরু হয়েছে। এই শুরুতে ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করা হবে। আমানতকারীর অর্থ সুরক্ষায় প্রয়োজনে দুর্বল ব্যাংক অধিগ্রহণ করে সরকারি ব্যাংকে রূপান্তর করা হবে। এরপর সেই ব্যাংক পুনর্গঠন করে দেশি বিদেশি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়া হবে বলে জানান গভর্নর। অবৈধ অর্থ লেনদেনে মোবাইল ব্যাংকিং এর ব্যবহার বেড়েছে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীর টিআইবি কার্যালয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক প্রতিবেদন প্রকাশ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি।
ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অনলাইন জুয়ায় প্রায় 1100 মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এজেন্ট শনাক্ত হয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়, অর্থ পাচার, ঘুষ, অনলাইন জুয়া, সন্ত্রাসী কাজে অর্থায়ন ও ক্রিপ্টো ট্রেডিং সহ অবৈধ অর্থ লেনদেনের মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং। আইপিএল, বিপিএলকে কেন্দ্র করে দেশে দেদারসে মোবাইলে অনলাইন জুয়ার অর্থ লেনদেন হলেও তা বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে জানানো হয়। এই ধরনের ক্রিকেট এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে যেতে হয়েছে এবং বিশেষ করে এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ড অর্থায়নের মতো অপরাধ এবং ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহারের মাধ্যম হিসাবে ব্যবহৃত এমএফএস ব্যবহৃত হচ্ছে, যেটি দীর্ঘমেয়াদে বিবেচনা করলে আমাদের অর্থনীতির জন্য একটা বড় ধরনের ঝুঁকি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।